মানে যে ছেলেটা তাইমের কথা বলছে ততক্ষণ পর্যন্ত টেনে নেবার চেষ্টা করছে যতক্ষণ তার পায়ে গুলি লাগেনি। যখন তার পায়ে গুলি করলো, যখন সে বুঝলো আমি আর ওকে টেনে নিতে পারবো না, তখন তাকে ছেড়ে চলে গেল। এই ছাত্ররা দেশটাকে স্বাধীন করেছে, বিপ্লব তৈরি করেছে। এদেরকে যদি আপনি বুঝতে না পারেন, এদের পাস যদি বুঝতে না পারেন, সেটা বিএনপি বলেন জামাত বলেন, তাদের জন্য বিপদ আসবে। আমাদের যে নতুন ভোটাররা, এরা বিএনপি জামাতের কথা শুনবে না। এখন প্রত্যেকটা পাড়ায় বিএনপি জামাতের সংগঠন আছে। ইউনূস রাজনৈতিকভাবে এবং ক্ষমতা নিয়ে কতটা সফল হতে পেরেছেন? বিএনপি বা তাকে কতটা সমর্থন দিয়েছে, নাকি বিএনপি তাকে আরও বিপদে ফেলার চেষ্টা করছে? ডক্টর ইউনূস এমন রাজনীতি করছেন কি যে রাজনীতির মাধ্যমে বিএনপি বিপদে পড়বে, অর্থাৎ বিএনপি ক্ষমতা হারিয়ে যাবে, ছাত্রদের নতুন দল ক্ষমতা যাবে। বিএনপির অবস্থান এবং ডক্টর ইউনূসকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কনক সারোয়ার টিভিতে একজন আলোচক। তার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য শেয়ার করবো। চলুন তার আলোচনাকে শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। আমি আবার আসবো আপনার কাছে। মাসুম মাহবুব, কিভাবে দেখছেন এই যে আলোচনা, এই যে ধরেন ডক্টর ইউনূস কিন্তু ধরেন তার যে রাজনৈতিক যে গভীরতা বা রাজনৈতিক যে চিন্তার যে একটা বহিঃপ্রকাশ তিনি ঘটাচ্ছেন, অর্থাৎ তিনি কাউন্টার দিচ্ছেন, কিন্তু অর্থাৎ রাজনৈতিক যে গুগলি আসতেছে তিনি ব্যাটিং কিন্তু তিনি খুব ভালোভাবে করছেন, এটা আমি বলবো আর কি। তো ব্যাটিং এর জায়গায় ডক্টর ইউনূস তার দক্ষতার প্রমাণ দিচ্ছেন। আপনি কিভাবে দেখেন একটু যদি আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ আমার ভাই, আপনি একটা দারুণ প্রশ্ন করছেন এবং গুগলি টাইপের প্রশ্ন করছেন আমাকে। পৃথিবীর প্রত্যেকটা দেশের দিকে তাকান যেখানে গণ বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়েছে, সেই দেশগুলো সোজা হয়ে দাঁড়াতে কত সময় লেগেছে। কিন্তু বাংলাদেশের দিকে তাকান, মাত্র 3 মাসে বাংলাদেশ মোটামুটি সোজা হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনী অ্যাক্টিভ কাজ করছে, পুলিশ মোটামুটি অ্যাক্টিভ কাজ করছে, জনমনের স্বস্তি ফিরে এসছে। হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো থাকবে, কিন্তু 3 মাসে আমি মনে করব গণবিপ্লবের পর বাংলাদেশ যে অবস্থায় থাকার কথা, পৃথিবীর অন্যান্য যেখানে গণবিপ্লব হয়েছে বা অভ্যুত্থান হয়েছে তার তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিষয়টা খেয়াল করবে কেন? এটার জন্য আমি পুরোপুরি ক্রেডিট দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 2 নম্বর বিষয়, আমাদের রাজনৈতিক দলের লোকেরা, বড় বড় বা ছোট ছোট যে দলগুলোর কথা বলি, তারা ইউনূসকে নিয়ে সমালোচনা করছেন। আবার পেছনে তারাই কিন্তু, খেয়াল করবেন, যে ইউনূস সংস্কার করতে চায় কেন, আবার ইউনূস সংস্কার করে না কেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরে বলেছেন আমরা টেকসই সংস্কার চাই, তবে স্বল্প সময়ের মধ্যে, কারণ দ্রুত নির্বাচন দিতে হবে। টেকসই চান কিন্তু দ্রুত সময়ের মধ্যে। প্রশ্ন হলো, সবসময় তারা দ্রুত চান কেন? 3 মাসে ইউনূস যা করেছে বিএনপি কি তা করতে পারবে? বা বিএনপি আগামীতে 5 বছরের জন্য ক্ষমতায় আসলে 3 মাসের পরিসংখ্যানে আমরাও দেখবো বিএনপি কতটুকু করতে পেরেছে। একটা ব্যাপার, ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিকভাবে প্রত্যেকটা দলকে যে বিষয়টি শিখিয়ে দিচ্ছেন সেটা কি? ক্ষমতায় এসছেন ইউনূস, প্রশাসন, রাষ্ট্রের সব যন্ত্রে বসে গেছে 90 থেকে 95% বিএনপি। বিএনপি কিন্তু ক্ষমতায় বসে গেছে, ধরেন শুধু প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদ ছাড়া সব জায়গায় বিএনপি, দখলীয় বিএনপি, বড় বড় পদেও বিএনপি। তারপরেও বিএনপি হতাশ বা বিএনপি নির্বাচন চায়। সেরা যে সশস্ত্র দিবস উপলক্ষে সবার মধ্যমণি ছিল কিন্তু বেগম খালেদা জিয়া, ইউনূস না। ইভেন ইউনূস যখন তার সাথে কথা বলছেন, আপনারা ছবি দেখেছেন, পাশাপাশি বসে তিনি খালেদা জিয়াকে কত বিনয়ের সাথে মানে গ্রহণ করছেন, তার সাথে কথা বলছেন। আমাদের ছাত্ররা কুজু হয়ে মাথা নিচু করে খালেদা জিয়ার সাথে কথা বলছে। এটাকে আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটে ভাগ করি, ইউনূস এবং ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে একজন নেত্রীকে সম্মান দিতে হয়। কিন্তু আমাদের রাজনীতিবিদরা ইউনূসকে সেভাবে সম্মান দিয়ে কথা বলছেন। আজকে সাবেক যুব দলের প্রধান আলাল ভাই কি বললেন? কথা বেশি বলবেন না, কাজ করবেন। আপনারা কথা কমিয়ে কাজ করেন। কাকে বলছেন? ইউনূসকে। নোবেল বিজয়ী ইউনূসকে আপনি এই কথাটা বলছেন? আপনারাই তো কথা বলেন সবসময়, কাজ কতটুকু করেন রাজনীতিবিদরা? কিন্তু ইউনূস কৌশলে বিএনপির বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে এনে অনেকগুলো মেসেজ দিয়েছেন। আওয়ামী লীগের আমলে 4000-এর মতো অতিথিরা আসতেন, সব আওয়ামী পরিবারের। ইউনূস সাহেব 12,000-এর উপর অতিথি এনেছেন।
সেখানে জামাতকে পর্যন্ত ডেকেছেন। অর্থাৎ সবাইকে একটা মঞ্চে ইউনূস এনে যে মেসেজটি দিলেন যে ইউনূস যদি কখনো দলও করে এই দেশকে তিনি ভিন্ন কিছু দিতে পারবেন, অথবা ছাত্ররা যদি আগামীতে কোনো দল করে সেটা বিএনপি বা এই বর্তমান তথাকথিত রাজনৈতিক দলগুলোর চেয়ে বিচার হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আমার নিজের চ্যানেলে এসে কথা বললেন। তাকে আমি প্রশ্ন করলাম যে আপনারা কোন দল তৈরি করবেন কিনা। তিনি আমাকে স্পষ্ট করে বললেন বাংলাদেশের মানুষ এই দুটো দলের কাছ থেকে আসলে তেমন কিছু পায়নি, এবং অনেকেই বলছেন এটা সার্জিসের বক্তব্য -2 ফর্মুলা। সার্জিস বলছেন যে -2 ফর্মুলা নয়, +2 ফর্মুলা হওয়া উচিত। অর্থাৎ এই দুটো দলের সঙ্গে আরো দুটো দল তৈরি হওয়া উচিত, এবং আজকের যুব সমাজকে এমন কিছু পারফরমেন্স আমাদের দেখাতে হবে যাতে করে নতুন বাংলাদেশের একটা স্বপ্ন তৈরি হয়। এখন আপনি যে আমি বিচ্ছিন্ন ভাবে যে কথাগুলো বললাম আমি এটাকে এক করতে চাই। আপনি কি দেখছেন যে বিএনপি যত কথা বলছে তত পেছনে চলে যাচ্ছে? বিএনপি 5 তারিখের আগের বিএনপি 5 তারিখের পরের বিএনপির মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন? আপনি নিজের ইউটিউবের পুল তৈরি করেছেন, পিনাকি করেছে, আরো অনেকেই করেছে। মানুষ কাকে ভোট দিবে, মানুষ কোন পক্ষে পারসেপশন দেখেছেন, মানুষের ভোটগুলো দেখেছেন, আপনি নিজেও করেছেন কনক ভাই। সেখানে আপনি ভালো করে খেয়াল করেন মানুষের মতামতগুলো কোথায় চলে যাচ্ছে। বিএনপি বুঝতে পারছে না যে এই যুব সমাজ যারা রাজপথে লড়াই করেছে এরা বিএনপি ডাকে করে নাই, এরা জামাতের ডাকে করে নাই, এরা নিজেরা সংঘবদ্ধ হয়ে নেমেছে। এক ভাইকে মারলে আরেক ভাই নেমেছে, এক বন্ধুকে মারলে আরেক বন্ধু নেমেছে, এক বন্ধুকে গুলি করেছে পুলিশ, টাইমের কথা বলছি, পুলিশ অফিসারের ছেলে। তাকে যখন গুলি করেছে আরেকটা বন্ধু তাকে ছেঁচড়ে পেছন থেকে ধরে বাঁচাবার চেষ্টা করছে, পালিয়ে যাচ্ছে না। সামনে পুলিশ, হাতে বন্দুক, খেল পালিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি বা জামাত বা এই দলগুলো দেখবেন যে একটা পোট্টা মারলে কেউ মাঠে না, কিন্তু এই ছেলে মানে যে ছেলেটা টাইমের কথা বলছে ততক্ষণ পর্যন্ত টেনে নেবার চেষ্টা করছে যতক্ষণ তার পায়ে গুলি লাগেনি। যখন তার পায়ে গুলি করলো, যখন সে বুঝলো আমি আর ওকে টেনে নিতে পারবো না, তখন তাকে ছেড়ে চলে গেল। এই ছাত্ররা দেশটাকে স্বাধীন করেছে, বিপ্লব তৈরি করেছে। এদেরকে যদি আপনি বুঝতে না পারেন, এদের পাস যদি বুঝতে না পারেন, সেটা বিএনপি বলেন জামাত বলেন, তাদের জন্য বিপদ আসবে। আমাদের যে নতুন ভোটাররা এরা বিএনপি জামাতের কথা শুনবে না। এখন প্রত্যেকটা পাড়ায় বিএনপি জামাতের সংগঠন আছে, কিছু মাসেল ম্যান আছে, তারা মিছিল করবে, মিটিং করবে, কিন্তু ভোটের রাজনীতি ভিন্ন। আসছে নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় অবস্থান দেখবেন যদি বিপরীত আর একটা দল তৈরি হয়। একটা বিষয়। 2 নম্বর বিষয়টা হলো সাম্প্রতিক সময় বাংলাদেশে যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে বা ভুক্তভোগী তাদের সবার টার্গেট ছিল চুপ বুকে সরানো হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, সংবিধান সংস্কার হোক। এই 3টি কাজে বাগড়া দিয়েছে কোন দলটি? এখন এই আওয়ামী লীগকে মাঠে রেখে বিএনপি রাজনীতি করতে চায়। মিনার ভাই একটা কথা বলেছে, তার কথা সূত্র ধরে বলি, আপনি লিখে রাখেন। যদি কখনো কোনোদিন 21 বছর পরেও যদি আবার কখনো আওয়ামী লীগ আসে, প্রথমেই বিএনপিকে নিষিদ্ধ করবে, জামাতের তো অস্তিত্ব থাকবে না। কেন? এই গত 15 বছরে জিয়া পরিবারের উপর কি হয়নি বলে, কি অপরাধী হয়েছে? বেগম জিয়া তো একটা 111-এর পর তারা ক্ষমতায় এসছে, স্বাভাবিক বেগম জিয়া দেশ থেকেও পালায় যান না, কিছু করেন না। কিন্তু যা কিছু হয়ে গেছে, শেখ হাসিনার প্রত্যেকটা অডিও রেকর্ড দেখেন তো, কি ভয়ঙ্কর ভাবে সে হুমকি দিচ্ছে বাংলাদেশের মানুষকে। সে যদি কখনো ক্ষমতায় আসে, সে কি বিএনপিকে ছাড়বে, জামাতকে ছাড়বে? যতই তারা তার প্রতি সহানুভূতিশীল হোক, নরম সুরে কথা বলুক, আওয়ামী লীগ একটাকেও ছাড়বো না। এক দল বা এক দলীয় শাসন ব্যবস্থা তৈরি করবে এবং সবাইকে বন্ধ করবে। তাই আমি বলবো সময় থাকতে প্রত্যেকটা দলকে এই ব্যাপারে সতর্ক হতে হবে, চিন্তা করতে হবে। জি, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলেছেন, তবে আমরা আরো কিছু প্রশ্ন আছে। মাসুম মাহবুব, আপনার কথা শুনি। আমি তো শুনলাম ধৈর্য ধরে দুজনের বক্তব্য। আমার কাছে মনে হচ্ছে, আমি তারেক রহমানকে দিয়ে শুরু করি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে তারেক রহমান একটা বলয়তে আটকে গেছে। কালকে প্রায় 1 ঘন্টার অধিক বর্তমান পুলিশের একজন খুব ঊর্ধ্বতন অফিসারের সাথে আমার কথা হচ্ছিল। তো তিনি তো সবসময়
রাষ্ট্রের ভেতরে থাকেন, কাজ করেন, দেখেন তিনি আমাকে বলছিলেন যে তারেক রহমানকে আপনারা একটু বলেন তিনি তার বলয় থেকে বেরিয়ে আসেন। আর তার যে বলয়টা, সে বলয়টা মেবি ওপারের দেশের নিয়ম কিন্তু একটা বলয় হয়ে গেছে, অর্থাৎ যে বলয় তিনি আটকে গেছে। তারেক রহমানের সাথে লন্ডনে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা একটা আলোচনায় আমি ছিলাম। আমরা হাতে গোনা কয়েকজন সঙ্গে তারেক রহমানের যে বক্তব্যগুলো বা যে কথাগুলো শুনলাম, আমি তার মধ্যে আরেকটা জিয়াউর রহমানকে দেখলাম। বাংলাদেশ নিয়ে বা দেশের জনগণকে নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে তিনি যে ভাবছেন বিষয়গুলো, আমি দেশে এসে বিএনপির নেতাদের মধ্যে সেই ভাবনাটা দেখছি না। বাদ দিচ্ছি সে কি কি বলেছে, কয়েকটা বিষয় খেয়াল করেন। তারেক রহমান বা বেগম জিয়া, তাদের উপর আগামীর বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে বা তারা আগামীর বাংলাদেশ তৈরি করবে। কিন্তু তাদের দলের যে নেতারা, যে কথাটা মিনার ভাই বললেন, তার জন্মদিন পালন বন্ধ করলেন, এরকম কয়েকটা উদ্যোগ নিলেন তারেক রহমান। কেন নিলেন? বক্তব্যের শুরুতে যে নেতারা তার স্তুতি শুরু করে 5 মিনিট 10 মিনিট, দিন শেষে সেই নেতাদেরকে আমরা দেখছি কি টেলিফোন করে আন্দোলনে নামতে বলেও তারা নামছেন না। একটা উদাহরণ দিয়ে বলি, বেগম জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দাঁড়ানো, বলা হলো, বেগম জিয়া বললেন সবাইকে রাজপথে নামার নির্দেশ দিলেন। কনক ভাই, তখন আমিও ইটিভিতে, আপনিও ইটিভিতে, আমরা সেখানে চলে গেলাম, দেখলাম বালুর ট্রাক কটা দাঁড়িয়ে আছে, একটা বিএনপি নেতা কর্মী সেখানে নেই, সব সাংবাদিক আর পুলিশ। এবং ওই যে বেগম জিয়া পুলিশের নারীর সাথে তর্ক বিতর্ক হলো, তোমার বাড়ি কোথায়, গোপালগঞ্জের নামই পরিবর্তন করে দিব সেই সময়ের কথাটি। এটা হলো বিএনপি। কিন্তু বেগম জিয়া বা তারেক রহমানকে নিয়ে আসলে আমাদের আলোচনা না, আমাদের আলোচনা হলো সামগ্রিক বিএনপি কে। যে বিএনপি একটু আগে হাবিবা যেটা বললেন, 28 তারিখে মঞ্চে একজন বিএনপির নেতাকে পেলেন না, এটাই বিএনপি। বাংলাদেশে বিগত 15 বছরের নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকটা জেলা, ইউনিয়ন, উপজেলা, যেখানে বলেন লক্ষ লক্ষ বিএনপি কর্মী। খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ জায়গায় মামলা চালাবার জন্য তাদের পকেটে টাকা ছিল না, পালিয়েছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব বন্ধ। কিন্তু যে নেতার পেছনে তারা কর্মী হিসেবে বা ফাইট করেছে, সেই নেতারা সঠিকভাবে খোঁজ নেয়নি। তো এগুলো তো মনে রাখতে হবে। তো আজকে তারেক রহমান সাহেব তার যে বক্তব্যগুলো, এক একটা বক্তব্য আপনি খেয়াল করেন, একটা বক্তব্যের সাথে বিএনপি নেতাদের মিল পান। তিনি যেভাবে গঠনমূলক বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলো কিন্তু অনেক স্টাডির ফলে তৈরি হচ্ছে। তিনি বিগত সময় শেখ মুজিবকে নিয়ে যে বক্তব্যগুলো দিলেন ইতিহাস থেকে, আমরা তার সাথে সেই সময়টা কাজ করার সুযোগ পেয়েছি। তার এই বক্তব্যের সাথে লন্ডনে আমরা কাজ করেছি তারেক রহমানের সাথে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত রিজভী সাহেব বলে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি। আমাদের মির্জা সাহেব বলছেন, ফখরুল ইসলাম বলছেন, তার যখন মূর্তিটি বা ভাস্কর্যটি ভেঙে ফেলছে তিনি তখন কষ্ট পাচ্ছেন। আর তারেক রহমান বলছেন এই যে বৈপরীত্য, এই জিনিসটা আসলে একরকম। গেল একটা বিষয়, ছাত্রদের সাথে বিএনপির দূরত্ব তৈরি হোক এটা কেউ চায় না। এবং ছাত্ররা যতগুলো দাবি তুলছেন, তারেক রহমান প্রত্যেকটা দাবি মেনে নিয়েছেন। খেয়াল করে দেখেন, ছাত্ররা যখন এরা দাবি করছেন তারেক রহমান মেনে নিয়েছেন। কিন্তু ছাত্রদেরকে খেপিয়ে তুলছে কে, বা এই যে বাবার আগে ছেলে, এই কথাগুলো কারা বলছে? এরা বিএনপির ভালো চায় বা খারাপ চায়, এই জিনিসটা তারেক রহমানকে বুঝতে হবে। দেখেন, বিএনপির একজন অন্যতম নেতা আমির খসরু সাহেব, তার একটা ছবি মার্কেটে এসে তিনি অমিত শাহর সামনে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। এই ছবিটা তুলছে কে, রিলিজ করছে কে বলেন তো, একটু ধারণা করে বল। এখন আমার কাছে যেটা মনে হয়, তারেক রহমান সাহেব বাংলাদেশে নেই দীর্ঘদিন, তিনি বাংলাদেশকে নিজের চোখে দেখছেন না, দেখছেন অন্যের চোখে। মিনার ভাই বা হাদি ভাইয়ের কথা সম্পৃক্ত হয়ে বলছি, যারা তারেক রহমানকে বাংলাদেশ দেখাচ্ছেন তারা হয়তোবা কোথাও কোথাও সঠিক বাংলাদেশকে দেখাচ্ছেন না। তারা হয়তোবা বোঝাচ্ছেন যে 111 মতো এই সরকারও -2 ফর্মুলায় যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই সরকার -2 ফর্মুলায় আগাবে না। আমরা ছাত্রদের সাথে কথা বলি, অনেকভাবে ভেতরে তথ্য নেওয়ার চেষ্টা করি, তারা মাইনাস নয়, তারা +2 ফর্মুলা যাবে। অর্থাৎ আমার একটা কথা একটু ভুল হয়েছে, স্লিপ অফ টাং বলতে পারি,
সার্জিসের বক্তব্যটা ছিল এরকম, আজকে আমার চ্যানেলে রিলিজ হয়েছে তার ইয়েটা, যে জনগণের প্রত্যাশায় এই দুটি দল পূরণ করতে পারেনি, কথাটা এরকম ছিল। তো সেই জন্য +2 ফর্মুলা মানে আরো দুটো দল তৈরি হলে জনগণ একটা দলকে খুঁজে নেবে। হাবিবের শেষ কথাটা কি ছিল? বিএনপির প্যারালাল একটা দল থাকা দরকার। আমি জামাত সম্পর্কে যদি বলি, জামাত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো বসতে পারবে না। লিখে রাখবেন, কারণ কি? খুব ভয়ঙ্কর একটা তথ্য দিই আপনাদেরকে। জামাতের একটা দল ভেঙে এবি পার্টি তৈরি হয়েছে। জামাতের ভেতর থেকে আরেকটা মেধাবীদের গ্রুপ ভেঙে বের হয়ে আসছে খুব শীঘ্র। কিরকম? 5 তারিখের পর জামাত যে মুডে আছে, হানিমুন পিরিয়ড বলেন বা ক্ষমতা চলে আসবে যে মুডে, জামাতের বহু নেতারা আছেন, তাদের কর্মী বা একসময় যারা ফাইটার ছিল তাদের ফোনও ধরছেন না, এত ব্যস্ত, তাদেরকে মূল্যায়ন করছেন না। বা এই বৈষম্য বিরোধী আন্দোলনের শিবিরের যে ছেলেগুলো নেপথ্যে বসে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, তারাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জামাত থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বেশ কজন শিবির সভাপতি আমাকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন আরেকটা দল তৈরি করবে। কারণ কি? জামাত যেই ফরম্যাটে আগাচ্ছে সেই ফরম্যাটের সাথে এই মেধাবী গ্রুপটার ফরম্যাট মিলছে না। তার মানে জামাতের জন্য বিপদ আসছে। আবার দেখেন, এবি পার্টিকে কেউ মূল্য দিচ্ছে না, কেউ মানে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। এই আন্দোলনে খুব দুর্দান্ত একটা মেসেজ আছে। কি দেখেন, বলা হচ্ছে যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের কাতারের নেতা, এরা অনেকে এবি পার্টির ছিল। এবং দেখেন, মুজিবুর রহমান মঞ্জুকে কিন্তু ডিবি গ্রেপ্তারও করেছে সবার আগে। তো জামাত এতদিন বা বিএনপি এতদিন যে নেতৃত্বগুলো দিয়ে সরকার বিরোধী আন্দোলন করেছে, কোথাও সফলতা পায়নি। ছাত্র শক্তি, এবি পার্টি, নূরের দল, এই ব্লা ব্লা ব্লা, যেগুলো কোনো দল বলা যায় না, ছোট ছোট, তারা কিন্তু এই নাহিদ আসিফদের দিয়ে একটা সফল আন্দোলন তৈরি করেছে, যেখান থেকে সরকার পড়ে গেছে। এই যে ভেতরের যে জায়গাগুলো, এখানে হলো নেতৃত্বের কিছু বৈশিষ্ট্যের কারণে। এই ছাত্ররা কি বিক্রি হতে পারতো না? এই যে আমি সার্জিসের মুখে শুনেছি, তাদেরকে বিশাল বিশাল অফার করা হয়েছে। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, শেখ হাসিনা তাদেরকে নির্দেশ করেছে ওদেরকে কত টাকা লাগে কিনে নাও। এই অফার গুলো ওদের কাছে আসে, ওরা বিক্রি হয়। ওরা বিক্রি হয়নি বলে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনাকে একটা মানে সঠিক করে একটা তথ্য দিই, বিএনপির অনেক নেতা আজকে সত্য কথাটা বলতে পারেন না। কেন জানেন? বিগত 15 বছরে এদেরকে বলেন আর ইন্ডিয়া বলেন আর আওয়ামী লীগ বলেন হিউজ টাকা দিয়েছে, এবং যারা টাকা দিয়েছে, সুবিধা দিয়েছে, তারা কিন্তু রেকর্ডও রেখেছে। যখন এরা ওদের কথা শুনবেন, এগুলো মার্কেটে চলে আসবে, আর মার্কেটে আসলেই হয় তারেক রহমান তাদেরকে বহিষ্কার করবে, অথবা তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে। বিগত 15 বছরে গোপনে অনেক বিএনপি নেতারা, ভারত বলেন আর ইন্ডিয়া বলেন কি আওয়ামী লীগ বলেন, তাদের সাথে যোগ সাদস্যে চলেছে। এই যোগ সাদস্য মানে কি? ডকুমেন্টও তাদের কাছে আছে। যে কারণে বিএনপির অনেক নেতা চাইলেও তাদের মনের কথাটা বলতে পারে না, তাদেরকে বলতে হয় ওপারের কথাগুলি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এটা করা যাবে না, শেখ মুজিব, এই ইস্যুগুলো কিন্তু ওপার থেকে তাদেরকে শেখানো হয়। এবার এটা কর, নাহলে তুই যে আমার থেকে টাকা নিয়ে গেছিস, বস্তা বইরা সে টাকার খবর কিন্তু ফ্লাশ করে দিব। মাসুম মাহবুব, তো এরকম অনেকের তথ্য কিন্তু আমাদের কাছেও আছে কিন্তু। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় আমাদের এই চ্যানেল থেকে আলোচনা আমরা বলতাম, এদেরকে বলি আমরা আস্তিনের সাপ, আস্তিনের ভিতরে ঢুকে থাকা সাপ। তারা কিন্তু নানাভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত মানে করার চেষ্টা করছে, এবং এখনো অব্যাহত আছে। অন্তত 5ই আগস্টের পরে বিএনপির বেশ কিছু ন্যারেটিভসে এই বিষয়টি দৃশ্যমান হয়েছে কিন্তু। মানে যে ধারায় আমরা বিএনপিকে ভাবছিলাম, এই পরবর্তী সরকার গঠন করতে যাওয়া একটি দল হিসেবে, এই ছাত্র জনতার অভ্যুত্থান বা রক্তের বিনিময়ে যে বিজয়, তাকে কেন্দ্র করে যে কথাগুলো আসছে, অনেকেই যেভাবে বলছেন দায়িত্ব জ্ঞানহীন ভাবে, সেটি কিন্তু আমাদের মধ্যে শঙ্কা আরো বাড়াচ্ছে। মাসুম বাবু, আপনার শেষ মন্তব্যটা শুনি। আমার শেষ মন্তব্যটা হলো, জনাব তারেক রহমানকে তার নিজ চোখ দিয়ে এখন বাংলাদেশটা দেখতে হবে। যে নেতারা এতদিন ছিলেন, এই নেতাদের ধরেন, যিনি একটা দলের প্রধান, তার কাছে কিন্তু ভারত আসছে, তার কাছে কিন্তু আওয়ামী লীগ প্রস্তাব নিয়ে আসছে, সেক্রেটারির কাছে হয়তো আসে। তো তারেক রহমানকে 50-এর নিচের নেতাগুলো, যাদের বয়স 50 হয়নি বা 50-এর মধ্যে, এদেরকে লাইমলাইটে নিয়ে আসতে হবে। যারা করাপশনে জড়ায় নাই, যারা ওদের কাছে বিক্রি হয় নাই, যাদের বিরুদ্ধে অভিযোগ কম, আর যত সিনিয়র নেতা আছে এদেরকে উপদেষ্টা বানিয়ে দলের একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ উপদেষ্টা মন্ডলীতে রেখে দেওয়া, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে তারেক রহমানকে চিন্তা করতে হবে যে ছাত্ররা যা চায় তারেক রহমানও তাই চাচ্ছেন, তার বক্তব্য একই।
আগামী দিনে আমরা ধরেই নেই বিএনপি ক্ষমতায় আসবে, তো যেই বিএনপি ক্ষমতায় আসবে সেই বিএনপি সারা দেশের যে নেতা কর্মীদের অবস্থা, এটা মানুষকে আবারও ভয়ের মধ্যে ফেলে দেয়। আমরা কি অনেকটা আওয়ামী শাসনে পড়ে যাব? এখান থেকে জনগণকে আশ্বস্ত করতে হবে, প্রতিটা ডিস্ট্রিক্টে যারা চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের মতো আবার জুলুম করছে, এটা দখল সেটা দখল করছে, বিভিন্ন রকম মিথ্যে মামলা দিচ্ছে, এখান থেকে জনগণকে আশ্বস্ত করতে হবে নির্বাচনের আগের মধ্যেই, তার রহমান নির্বাচনের পরে না, আগেই করতে হবে যে আমার দল ক্ষমতায় আসলে আমরা কি করব, এটা তোমরা এখন দেখো। অর্থাৎ পুরো দলটার মধ্যে একটা টিম, মানে কি বলবো, যেটা অপারেশন চালাতে হবে, যে অপারেশনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে বিএনপি একটা পরিচ্ছন্ন দলে রূপ নেবে এবং সেটাই আগামীতে ক্ষমতায় বসবে এবং বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করবে। জি মাসুম বাবু, আপনাকে ধন্যবাদ। ধরেন এই যে যে দখল চাঁদাবাজি যে বিষয়গুলো আসছে তাকে আমি তিনটা ভাগে ভাগ করি। একটা ভাগ হচ্ছে কিছু আওয়ামী লীগের পান্ডা নতুন করে বিএনপি সেজে কিছু কাজ করছে, মূল বিএনপিকে তারা ক্ষতিগ্রস্ত করছে, যেমন ভালুকার একটা এক্সাম্পল আমি দিলাম। কিছু মানুষ নিজের দখল হয়ে যাওয়া সম্পত্তি বা ব্যবসা প্রতিষ্ঠান পুনরুদ্ধার করতে গিয়ে চাঁদাবাজি তকমা খাচ্ছেন। প্রপার্টি তার গত 15 বছর ওরা দখল করেছিল, আমি যখন আবার পুনরুদ্ধার করতে যাচ্ছি আমার জিনিস, তখন বলা হচ্ছে আমি চাঁদাবাজি করতে যাচ্ছি। আর কিছু আছে জেনুইন চাঁদাবাজ, সুবিধা ভোগী, এই নাম্বারটাও কম না, বিশাল নাম্বার। তো এই জায়গাগুলো থেকে আপনি গণহারে কত 500-600 বোধহয় ইতিমধ্যে বহিষ্কার হয়ে গেছে, যে শোকজের শিকার। এই গণহারে করেও আপনি আসলে দলের ইমেজটা নষ্ট হবে, আলটিমেট কোনো মানে সুফল পাবে না আর কি। তো সুফল পাওয়ার মতো করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর আপনারা যেটা বলছিলেন যে আস্তিনের সাপদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, পাশাপাশি ডক্টর ইউনূস কিন্তু রাজনৈতিক ভাবেই মোকাবেলা করছেন তার সবকিছু। তো রাজনৈতিক দলগুলোকেও রাজনৈতিক ভাবেই ভাবতে হবে আর কি। রাস্তায় নামবো, লাঠি দিয়ে পেটায় সোজা করে দিব, ধাওয়া দিব, বা মানুষের পাশে আর নামবো না রাস্তায়, আমরা নামলে তোমরা কি করো দেখি। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আমি কেন এই কথাগুলো বলছিলাম। ডক্টর ইউনূসকে মানে বিপদে ফেলতে চেয়েছিল বিএনপি, কিন্তু আসলে ডক্টর ইউনূস এমন খেলা খেলেছে যে বিএনপি তার কাছে কোনো পাত্তাই পায় নাই। তো বিএনপিও পস্তাবে, কারণ বিএনপি পস্তানোর সময় আছে, তারা পস্তানোর মতোই কাজ করছে সব জায়গায়। ডক্টর ইউনূসের একটা দল যদি ডক্টর ইউনূস যদি একটা দল গঠন করে ছাত্রদের মাধ্যমে, মানুষ কিন্তু সেই দলের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখবে এবং ডক্টর ইউনূস সেই পথে হাঁটতেছে আমার মনে হচ্ছে। কারণ মানুষের জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা অর্জন করার জন্য তিনি কাজ করছেন, ছাত্ররা কাজ করছে। এটা যদি সফলতা অর্জন করা যায় তাহলে ছাত্রদের দল কিন্তু অনেক কিছুই করে ফেলতে পারে।